নরওয়ে এবং ফ্রান্সের মধ্যকার দারুণ একটা ম্যাচ আমরা দেখলাম। যদিও প্রথমার্ধে অনেক বেশি গোল হয়েছে, 4-4টি গোল হয়েছে দুই দল মিলিয়ে, তবে পুরো ম্যাচ জুড়ে এবং শেষ অর্ধে মাত্র একটি মাত্র গোল হয়েছে, সেটি আবার অতিরিক্ত 5 মিনিটে গিয়ে। তবে আজকের ম্যাচে সেই উজ্জ্বল ছিলেন দেমবেলে। একই সাথে প্রশ্ন উঠেছে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স নিয়ে। যদিও তিনি দুটি অ্যাসিস্ট করেছেন, তবে এমবাপ্পে গোল শূন্য হয়ে নরওয়ের বিপক্ষে মাঠ ছাড়বেন, এটি আসলে অনেকে বিশ্বাসই করতে পারছেন না। কারণ আগের দুটি ম্যাচে তিনি 2 করে 4টি গোল করেছেন। আজকে অন্ত এক থেকে একাধিক গোল আমরা তার থেকে আশা করছিলাম, তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। কারণ নরওয়ের খেলোয়াড়রা কিন্তু ইচ্ছে করেই মনে হলো যে ম্যাচটা হেরে গেল, অনেক সুযোগ পেয়েও তারা গোল করতে পারল না। এটা পুরোপুরি নরওয়ের নিজেদের ফল্টই আমি মনে করি, বা নরওয়ের ট্যাকটিক্যাল ডিসিশনের কথা যদি বলেন সেটা হতে পারে। আজকে আপনি সেকেন্ড হাফে প্রথমত 50 মিনিটের মাথায় একটা পেনাল্টি মিস করলেন, খুবই দুর্বল একটি শট ছিল, মাইক নাইনের জন্য সেভ দেওয়া বাচ্চাকালের একটা ব্যাপার ছিল, এটা খুবই ইজি শট ছিল, এই সেভ দ্যাট পেনাল্টি। লেটার আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি সুযোগ কিন্তু ছিল আজকে নরওয়ের পক্ষ থেকে, যেটা ইজি চান্স মিস করেছে, খুবই লো ফিনিশিং দিয়েছে, লো শট দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দুর্বল শট দিয়েছে। এই সব জায়গায় যদি আপনার দলের সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড থাকতো, আপনার দলের সেরা স্ট্রাইকার সেরা প্লে মেকার মার্টিন ওডেগার্ড থাকতো, আপনার দলের সেরা স্ট্রাইকার যদি সলোর থাকতো, আজকে নরওয়ে কুড হ্যাভ বিট ফ্রান্স টুডে। ইভেন আমার এটাই মনে হচ্ছে যে ফ্রান্স হয়তো এই নরওয়ের বিপক্ষে হেরে যেত, কারণ তাদের 3জন কি প্লেয়ার কিন্তু তাদের এই ম্যাচে নামানো হয়নি। এটা আসলে আমি বলবো যে আসলে এটা একটা ট্র্যাকটিড মানে হতে পারে যে তাদেরকে বিশেষ পরিকল্পনায় রাখা হয়েছে। আবার একটানা 2টি ম্যাচ খেলেছে, আজকে তৃতীয় ম্যাচ, সেক্ষেত্রে হচ্ছে নকআউটের ম্যাচগুলোতে অনেক বেশি প্রেসার থাকবে, সেইগুলো মেনটেন করতেই হয়তো রাখা হয়েছে। একই সাথে অনেক বেশি অভ্যন্তরীণ তাদের অনেক বেশি প্ল্যান থাকতে পারে, সেটি নিয়েও কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তবে আমরা যেটা আলোচনা করেছিলাম প্রিমিয়ার ডিসকাশন বা মিডল ম্যাচ ডিসকাশনে, যে হয়তো দ্বিতীয়ার্ধের শেষের দিকে হালান্ড নামবেন, মার্টিন ওডেগার্ড নামবেন, তাদেরকে নামানো হয়নি, মূলত রেস্টই দেওয়া হয়েছে তাদেরকে, যাতে পরবর্তী রাউন্ডে তারা ফ্রেশ লেগ নিয়ে নামতে পারে। তবে আপনার কি মনে হচ্ছে আজকে যদি হালান্ড নামতো, ম্যাচের সিনারি ডিফারেন্ট হলেও হতে পারতো, রাইট? যে ধরনের সুযোগ তারা ক্রিয়েট করতে পেরেছে, যে ধরনের কাউন্টার অ্যাটাক তারা দিয়েছে, ম্যাচের সিনারি চেঞ্জ হওয়ার পসিবিলিটি কত? তারা আসলে যতগুলো সুযোগ পেয়েছে, যদি শর্ট অন টার্গেটের কথা বলি, 5টা, একটা মাত্র গোলে কনভার্ট করতে পেরেছে, আর বাকি 4টাই কিন্তু তাদের একদম সহজ গোল করার খুবই মতো। দুর্বল শট নিয়েছে তারা। এটা হল্যান্ড হলে তিনি অন্তত আজকে হ্যাটট্রিক করে তুলে নিতেন। Exactly. It was a very easy chance it would be for Haaland to score a hat-trick today, but unfortunately তাকে নামানো হয়নি আজকে। তবে আজকের ম্যাচে সকল আলো কেড়ে নিয়েছে সেই উসমান দেমবেলে, মুসলিম একজন ফুটবলার। তাকে নিয়ে একটা আলোচনা করতে চাই। 2022-এর স্মৃতি যদি মনে করিয়ে দিই, সেই আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচের কথাই যদি বলি, যে সেই ওসমান দেমবেলে কিন্তু ফাউল করে বসেন এবং সেই ফাউলের পরে কিন্তু প্রথম গোলটা কিন্তু পেয়ে বসে আর্জেন্টিনা, ওই পেনাল্টি শুট আউট। আপনার মনে আছে কিনা যে ওই একটা কারণে কিন্তু আর্জেন্টিনা কিন্তু ম্যাচে ফেরে এবং ওই গোল করার মাধ্যমে কিন্তু বলা চলে যে একটু মানে ফ্রান্সকে চেপে ধরেছিল, আর যার কারণে কিন্তু ওই ম্যাচে কিন্তু দেমবেলেকে উঠিয়ে নেওয়া হয় এবং সেই ম্যাচে কিন্তু ওটা হলুদ কার্ডও ছিল এবং উঠিয়ে নেওয়া হয়। তারপর থেকে কেটে গেছে বিশ্বকাপ, তারপরে নিজেকে পরিণত একজন ফুটবলার বানিয়েছেন, এখন তো বিশ্বেরই অন্যতম। এক্স্যাক্টলি, ডেমবেলে রাইট নাও যে পিরিয়ডটা চলছে, আমরা বলতে পারি এটা ডেমবেলে রিডেম্পশন আর্ক। কারণ আমরা দেখতে পেয়েছি ডেমবেলে বেশ অনেক বছর আগে থেকে বার্সেলোনার তারকা প্লেয়ার হয়েছিল, বাট অ্যাকচুয়াল ডেমবেলের যে পটেনশিয়াল রয়েছে বার্সেলোনা তিনি সেটি কখনোই ডেলিভার করতে পারেনি। ম্যাক্সিমাম সময় দেখা গেছে তিনি হসপিটালে আছেন, ইনজুরিতে ভুগছেন। ইভেন 2018-19 সিজনে যখন লিভারপুলের এগেইনস্টে বার্সেলোনা 4-0 গোলে অ্যানফিল্ডে হারে, সেবার প্রথম লেগে খুবই সহজ একটা সুযোগ মিস করেছিল ডেমবেলে। সেবার থেকে বার্সেলোনা ফ্যানরা নিজেদের এই প্লেয়ারকে প্রচন্ড ট্রলের মুখে রাখছিল। 2018 সালে কোনো গোলের দেখা পায়নি, 2022 সালে বিশ্বকাপে কোনো গোলের দেখা পায়নি। সেই ডেমবেলে এখন বর্তমান টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, একটি ব্যালন ডি'র জিতেছে। এইবার ফ্রান্সের হয়ে যে খেলা দিচ্ছেন, 4টি গোল অলরেডি করে ফেলেছে। খুব সম্ভবত এইবার ব্যালন ডি'র জিতলে আমি অবাক হব না। এটা থেকে একটা শিক্ষা নেওয়ার আছে আমাদের, সেটি হচ্ছে মানুষের জীবনের ধাক্কাগুলো আসলে পরবর্তীতে সফলতায় কিন্তু কনভার্ট করে। আপনি দেমবেলের কথা বললাম, 2022 সালকে টানার একটাই কারণ, সেটি হচ্ছে বিশ্বকাপের মতো একটা মেগা ইভেন্ট, সেখানে আসলে ওইভাবে ফাউল করে বসা এবং সেটি যদি হয় গোল, এবং সেই গোলটা কিন্তু লিওনেল মেসির পা থেকে আসে। আর যদিও সেই সব পেনাল্টি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা, সেদিকে আমি যাব না। তবে ম্যাচের রেজাল্ট নিয়ে বলবো যে ওই ম্যাচে ওই মোমেন্টে গিয়ে ফাউল করা ম্যাচের একদম
বলা যায় হিট মোমেন্টে গিয়ে ওইভাবে ফাউল করে দলকে পিছিয়ে দেওয়া, নিজেকে হয়তো অপরাধী মনে করছিলেন এবং পরবর্তীতে কিন্তু খুব আর্লি তাকে ম্যাচ থেকে উঠে নেওয়া হয়েছিল। সেই ওসমান দেমবেলে নিজেকে আবার যেভাবে পরিণত এক ফুটবলার বানিয়েছেন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমরা যখন খারাপ রেজাল্ট করি আমরা আফসোস করি, কেউ তো অনেক বড় অ্যাটেম্প নিয়ে থাকে, অ্যাটেম্প করেও ফেলে, কিন্তু আমাদের উচিত যখন আমরা ব্যর্থ হব, ব্যর্থতাকে আসলে কিভাবে সফলতায় কনভার্ট করা যায়, যেটি করেছে ওসমান দেমবেলে। এক্স্যাক্টলি, দুর্দান্ত পারফর্ম করেছেন দেমবেলে এবং এই বিশ্বকাপের গোল্ডেন বুট রেসে কিন্তু আরো একটি নতুন নাম যুক্ত হলো আজকের পর থেকে। ইভেন এই বিশ্বকাপে তার পা থেকে কিন্তু 4টি গোল এসেছে, আজকের ম্যাচে 3টি এবং গত ম্যাচে কিন্তু তিনি 1টি গোল করেছেন। 4-4টি ম্যাচ করে যদি ভুল না করি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এক্স্যাক্টলি, কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথভাবে তিনি প্রথম স্থানে অবস্থান করছে। আর কিলিয়ান এমবাপ্পে হয়তো আজকে স্কোর শিটে নাম তুলতে পারেনি, বাট দুটি দুর্দান্ত অ্যাসিস্ট রয়েছে তার। বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচে তার 4টি গোল, খুব সম্ভবত 3টি অ্যাসিস্ট রয়েছে। টিপিক্যাল কিলিয়ান এমবাপ্পে ইন ওয়ার্ল্ড কাপ। সবাই বলে ওঠে যে ওয়ার্ল্ড কাপ আসলেই কিলিয়ান এমবাপ্পে জ্বলে ওঠে। গোল অ্যাসিস্টটা হচ্ছে গোলের সমপরিমাণ, আমি বলবো জাস্ট সংখ্যায় পার্থক্য, নামে পার্থক্য, যে এটা গোল এটা অ্যাসিস্ট। গোলটা স্পেশালি আজকের ম্যাচে কিলিয়ান এমবাপ্পে যে দুটো অ্যাসিস্ট করেছে আমার কাছে মনে হয়েছে গোলের ইকুইভ্যালেন্ট আমি বলবো, কারণ আজকের ম্যাচে শুরু থেকে নরওয়ে বেশ চাপে রাখছিল তাদের রক্ষণভাগকে। তারা 4-5-1 ফরমেশন মেইনটেইন করছিল, বেশ লোক খেলছিল। সেখান থেকে ডিফেন্ডারকে ড্র্যাগ ডাউন করে মিডফিল্ডে নেমে এনে উইংকে যে স্পেসটা তিনি দিয়েছেন, দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। এবং দুইটা গোলই কিন্তু একদম সহজ করে দিয়েছে দেমবেলেকে, একদম কোনো প্রকার আসলে প্যাচ গোলস যেটাকে বলে কোনো কিছু ছিল না, অন শটে কিন্তু গোলগুলো পেয়েছে। আপনি যখন দুটি ডিফেন্ডারকে ড্র্যাগ ডাউন করবেন, আপনার অলরেডি দুইটা উইং আছে, রাইট উইং আছে, লেফট উইং আছে, সেইখানে আপনার লেফট ব্যাক ওভারল্যাপ করছে, রাইট ব্যাক ওভারল্যাপ করছে, আপনি তখন কি হয়ে যাচ্ছে, আপনার লেফট ব্যাকের এগেইনস্ট 2 ভার্সেস 1 হয়ে যাচ্ছে। ইজিলি আপনি ওভারল্যাপ করতে পারছেন, ইজিলি আপনি গ্রাউন্ড ক্রস দিতে পারছেন, এরিয়াল ক্রস দিতে পারছেন, আর মাঝখানে ফিনিশার এমবাপ্পে রয়েছেন। দুর্দান্ত প্ল্যান ছিল আজকে। এবং দেমবেলের যদি এই যে তীক্ষ্ণতার সম্পর্কে যদি বলি, যে আপনি যদি তার প্রথম গোলটাই দেখেন যে দুইটা ম্যান কিন্তু স্টিল ব্লক করে দাঁড়িয়ে আছে, সেখানে জায়গা বাকি আছে এক মানে কি বলবো এটাকে, যে 10-12 ইঞ্চি সামথিং, যেখান থেকে শুধু একটা বলই যাওয়ার মতো একটা ফাঁকা স্থান আছে, ওই জায়গা দিয়ে যেভাবে জোরালো শটে গোল দিলেন, তা আবার একদম গোলবারের একদম কর্নার দিয়ে, একদম দারুণ একটা গোল। এবং পরের দুটি গোলও দারুণ, মানে আজকের ম্যাচে অন্তত তিনি 3টি যে গোল দিয়েছেন, তাকে ব্লক করে রাখা হয়েছিল, তবে তিনি জায়গা করে যেভাবে আসলে গোল করেছেন এটাই অসাধারণ। এবং শেষের গোলটাও দারুণ একটা গোল করেছেন ফ্রান্সের খেলোয়াড়, এবং অতিরিক্ত মিনিটে গিয়ে। এই ফ্রান্স আসলে উড়ন্ত ফর্মে আছে, যদিও আজকের খেলায় এমবাপ্পে গোল পায়নি, তবে এই এমবাপ্পে যে কোনো সময় ভয়ঙ্কর সেটি কিন্তু সবারই জানা। আজকের ম্যাচ নিয়ে যদি একটু বলি, যে পুরো ম্যাচে নরওয়ে শট নিয়েছে 10টি এবং অপরদিকে 19টি শট নিয়েছে ফ্রান্স, সেখান থেকে 4টি গোলে কনভার্ট করেছে। আমি বলবো যে এটা অনেক কম। 19টি যখন শট নেবে, একই সাথে শট অন টার্গেটের ক্ষেত্রে যদি বলি 10টি, আবার এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট বলবো না আমি, একটা বাস্তবতা, যে প্রথমার্ধে কিন্তু এই ফ্রান্সের শট অন টার্গেট ছিল 9টি, তার মানে দ্বিতীয়ার্ধে মাত্র 1টি তারা শট অন টার্গেটে গেছে, ওই 1টি গোলে কনভার্ট হয়েছে। তার মানে দ্বিতীয়ার্ধে প্রায় 50 মিনিট তারা কোনো শট অন টার্গেট করতে পারেনি। অপরদিকে যদি নরওয়ের কথা বলি, তাদের শট অন টার্গেট ছিল 4টি, মাত্র 1টি শট অন টার্গেট করতে পেরেছে। তার মানে দ্বিতীয়ার্ধের খেলায় দুই দল মিলিয়ে মাত্র শট অন টার্গেট করতে পেরেছে 2টি। এক্স্যাক্টলি। সেকেন্ড হাফে আমরা যদি নরওয়ের কথা বলি, তারা চান্স ক্রিয়েট করেছে অনেক, বিগ চান্স ক্রিয়েট কিন্তু অনেক, আপনি দেখতে পারেন জালা স্ট্যাটিস্টিক্সে বিগ চান্স অনেক রয়েছে, কিন্তু ফিনিশিং এর অভাবে তারা স্কোরের নাম তুলতে পারেনি। অন্যদিকে ফ্রান্সের কথা যেহেতু বলি, আপনি বললেন না যে 19টি শট অন টার্গেটে মাত্র 4টি গোল, দ্যাট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি আপনার সাথে এখানে পার্শিয়ালি এগ্রি করবো, যদি আমি বলতে চাই নরওয়ে যে ধরনের লো ব্লক আছে খেলেছে, ওই লো ব্লক এগেইনস্ট টিমে 4টি গোল আমার কাছে মনে হচ্ছে মোর দেন এনাফ। কারণ যে ধরনের অ্যাটাক ফ্রান্স করেছে, আপনি যদি 11 জন নিয়ে ডিফেন্ডিং করেন, 11 জন নিয়ে আপনি ডিফেন্সিভ লাইন মেনটেন করেন, সেখানে 4টি গোল বের করা কিন্তু আপনার জন্য একটা ফেলিয়ার হয়ে যাবে না। তবে আজকে আমি শুধু 4টি না, মোর দেন 4 গোলস, কারণ হচ্ছে তারা যেমন ডিফেন্সিভ খেলেছে, এদের গোল করার সুযোগ বা মিস কিন্তু অনেক বেশি করেছে। যেমন নরওয়ে মিস করেছে, ফ্রান্সের খেলোয়াড়রা কিন্তু ওই সমপরিমাণ মিস করেছে। আপনি যদি বেশ কয়েকটি 16 শট আমরা দেখতে পেয়েছি, অ্যাটাক নিয়েছিল, ইভেন হার্নান্দেস
থিও হার্নান্দেজ নেওয়া ট্রাই করেছে, অন্যদিকে মাইকেল ওলিস কতগুলো শট নেওয়া ট্রাই করছে। দেখলাম যে বক্সের আশেপাশে আসলেই তারা হচ্ছে সোলো শট নেওয়া ট্রাই করছে। এখন এরকম ম্যাচে 2-1টি লং শট নেওয়া ট্রাই করতে হবে, কারণ আপনি যদি অ্যাটেম্প্ট না নেন আপনি স্কোর করেন কিভাবে? তবে যাই হোক দর্শক, খেলা তো হবে আসলে রাউন্ড অফ 32, অর্থাৎ পরবর্তী রাউন্ড, সেটি আবার নকআউট রাউন্ড। সেই ম্যাচগুলোর অপেক্ষায় হয়তো সারা বিশ্বের ফুটবল প্রেমীরা আছেন আপনারা। দর্শক, এতক্ষণ নরওয়ে এবং ফ্রান্সের মধ্যকার পুরো ম্যাচ নিয়ে আমরা ডিসকাশনে ছিলাম। আমি আরফিন জিএল অন্তর, আমি সাইম আলভি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। এবং পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু আপনাদের সাথে থাকবে যুগান্তর। তবে সাথে থাকতে হবে যুগান্তরের। দর্শক, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।